সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, দীর্ঘদিন লকডাউন থাকার পর আমরা অনলাইন ক্লাস চালু করছি আবার পুনরায়। আশা করি তোমরা এই লকডাউনের মধ্যেই অনলাইন থেকে তোমাদের পাঠের সম্বন্ধীয় কিছু জানতে পারবে ও বুঝতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে আমরা পঞ্চম শ্রেণীর বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পাঠ 4th অধ্যায় বিষয়ে আমরা তোমার সামনে অবতারণা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা জানো বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। এই কৃষিপ্রধান দেশে কৃষির উপরেই শতকরা 80 জন মানুষ নির্ভরশীল। এখানকার ভূমি যেমন উর্বর, তেমনি ফসল উৎপাদন উপযোগী। প্রায় শতকরা 80% মানুষ কৃষিকাজের উপর প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে নির্ভরশীল। বর্তমানে দেশের চাহিদা পূরণ করেও বিদেশে কৃষিপণ্য রপ্তানি করা হচ্ছে। চাষাবাদের জন্য এই দেশের মাটি খুবই উপযোগী, কারণ বাংলাদেশ একটি উর্বর বদ্বীপ অঞ্চল। অসংখ্য নদ নদী এই ভূখণ্ডের উপর দিয়ে প্রবাহিত হয়েছে, যার ফলে নদীবাহিত পলিমাটি দ্বারা এই ভূখণ্ড উর্বর হয়ে উঠেছে। এই ভূখণ্ডে কৃষিকাজের জন্য একান্ত অপরিহার্য এবং উপযোগী। মোট জাতীয় অর্থনীতির শতকরা প্রায় 20% কৃষিকাজ থেকে আসে বা কৃষিযোগ্য সম্পদ থেকে আসে। এই পাঠে আমরা বাংলাদেশের অর্থনীতিতে কৃষির গুরুত্ব সম্পর্কে আলোচনা করব। বাংলাদেশের কৃষি 2 ভাগে বিভক্ত। একটি হলো অর্থকরী ফসল, আর একটি হলো খাদ্যশস্য। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, খাদ্যশস্যের মধ্যে উল্লেখযোগ্য হলো ধান, গম, ডাল, তৈলবীজ ইত্যাদি। এগুলো ফলমূল সহ ইত্যাদি, বিভিন্ন প্রকার মশলা ইত্যাদি হলো আমাদের খাদ্যশস্যের মধ্যে উল্লেখযোগ্য। এবং অর্থকরী ফসলের মধ্যে উল্লেখযোগ্য হলো পাট, তামাক, চা ও বিভিন্ন প্রকার শিল্প সামগ্রী। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে ভাত বাংলাদেশের মানুষের প্রধান খাদ্য, এবং তাই ধান আমাদের প্রধান ফসল। বাংলাদেশের প্রায় সব অঞ্চলের জলবায়ু ও ভূমি ধান চাষের উপযোগী। বাংলাদেশে প্রধানত আউশ, আমন ও বোরো এই 3 ধরনের ধান উৎপন্ন হয়ে থাকে। এরপর গম বাংলাদেশের উত্তর ও পশ্চিম অঞ্চলে গম উৎপাদন বেশি হয়। শীতকালে গমের চাষ করা হয়। বাংলাদেশে গমের আটা তৈরি বিভিন্ন খাবারের চাহিদা দিন দিন বাড়ছে, ফলে গম চাষের প্রসার ঘটছে। গম এগুলো একটি শীতকালীন ফসল। এছাড়া ডাল বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ কৃষিপণ্য বা খাদ্যদ্রব্য। বিভিন্ন ধরনের ডাল আছে, যেমন ছোলা, মসুর, মটর, মুগ, মাসকলাই, অড়হর ইত্যাদি। বাংলাদেশের উত্তর ও পশ্চিম অঞ্চলে ডালের চাষ বেশি হয়, তবে দেশের চাহিদা পূরণের জন্য বিদেশ থেকে ডাল আমদানি করতে হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা জানি যে বাংলাদেশে যে বোরো ধান উৎপন্ন হয়, সেই বোরো ধান যদি বর্ষা বা প্রাকৃতিক কোনো দুর্যোগ যদি হানা না দেয়, তাহলে আমাদের উৎপন্ন বোরো ধান দিয়ে আমাদের চাহিদা মেটানো সম্ভব। কিন্তু নানাভাবে বাংলাদেশের ভূখণ্ডের উপর প্রাকৃতিক দুর্যোগ ও বন্যা আমাদের আঘাত করে, ফলে আমাদের ধান চাষে, বোরো ধান চাষে বিঘ্ন ঘটায় এবং কৃষক ক্ষতিগ্রস্ত হয়। অনুরূপভাবে শীতকালীন সময়ে যে গমের আবাদ হয়, সেই গমের সময়ও দেখা যায় নানা প্রকার কীটপতঙ্গ এই গমে আঘাত করে এবং গম চাষে বিঘ্ন ঘটায়, ফলে আমাদেরকে প্রয়োজন বোধে বিদেশ থেকে গম আমদানি করে দেশের চাহিদা মেটাতে হয়। ডাল শীতকালীন শস্য। এটা উত্তর পশ্চিম অঞ্চলে ডালের আবাদ বেশি হয়, তবে এখানেও প্রাকৃতিক দুর্যোগ আমাদের নানাভাবে ক্ষতিগ্রস্ত করে, এবং ক্ষতিগ্রস্ত না করলেও ডাল আমাদের দেশের চাহিদা মেটাতে সক্ষম হয় না। তাই ডাল বিদেশ থেকে আমদানি করে আমাদের চাহিদা মেটাতে হয়। এরপরে আমরা আসি অর্থকরী ফসল।
অর্থকরী ফসলের ভিতর পাট হলো প্রধান। পাট আমরা জানি এশিয়া মহাদেশের সবচেয়ে বড় পাটকল ছিল, বা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম পাটকল ছিল আদমজি জুট মিল। কিন্তু দুর্ভাগ্যবশত সেই জুট মিলটি বর্তমানে বন্ধ আছে এবং ইহার উৎপাদন, কাঁচামাল সরবরাহ ইত্যাদি সব কিছুই বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে কৃষকরা পাট উৎপাদন করে নানা প্রকার বিড়ম্বনার শিকার হচ্ছে। ফলে কাঁচা পাট বিদেশে রপ্তানি করা হচ্ছে। পাট থেকে পাট শিল্পগুলো গড়ে উঠেছে এবং পাট দিয়েই কার্পেট, বস্তা, দড়ি, ছালা ইত্যাদি তৈরি হয়, যা পণ্য সামগ্রী প্যাকেজের জন্য ব্যবহৃত হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, বাংলাদেশের মাটি, ভূমি উর্বরতার কারণে সব জেলাতেই কম বেশি পাট উৎপাদন হয়ে থাকে। তবে রংপুর, দিনাজপুর, তারপর পাবনা ইত্যাদি অঞ্চলে, টাঙ্গাইল ইত্যাদি অঞ্চলে পাট উন্নত মানের হয়ে থাকে। পাট চাষ একসময় আমাদের দেশে সোনালী আঁশ বলে আখ্যায়িত করা হইতো, কিন্তু দুর্ভাগ্যবশত বিশেষ বাজার পণ্য সামগ্রীর চাহিদার পরিপ্রেক্ষিতে পাটের চাহিদাও অনেকটা কমে গেছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, এরপরে আমরা আসি তামাক। তামাকও উত্তর পশ্চিম অঞ্চল জেলাগুলোতেই বেশিরভাগ উৎপন্ন হয়ে থাকে। তামাক একটি নেশাজাত পণ্য সামগ্রী। এগুলো সাধারণত এই তামাক বিভিন্ন প্রকার খাদ্যদ্রব্যের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, যেমন জর্দা হিসাবে খায় অনেকে এটা বিড়ি সিগারেট তৈরি করে। সুতরাং এটার উপরে বাংলাদেশ খুব একটি আগ্রহ নয়। এরপরে আমরা আসি চা। চা বাংলাদেশের অন্যতম একটি অর্থকরী ফসল। চা থেকে আমরা প্রচুর বৈদেশিক মুদ্রা উপার্জন করে থাকি। বৈদেশিক চা আমাদের চা চাষের জন্য দরকার হয় উঁচু ভূমি এবং প্রচুর বৃষ্টিপাত, কিন্তু পানি ঢালু এলাকায় এই চা উৎপন্ন হয়ে থাকে। বাংলাদেশের সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ইত্যাদি জেলাগুলোতে, সুনামগঞ্জ ইত্যাদি জেলাগুলোতে চার উৎপাদন হয়ে থাকে এবং এই চা শিল্পজাত প্রক্রিয়া সম্পন্ন করে বিদেশে রপ্তানি করা হয় এবং ইহার প্রচুর বৈদেশিক মুদ্রা বা ভ্যালু আছে। বাংলাদেশের মানুষও এই চা পানে অভ্যস্ত। এই চা আমাদের চাহিদা অনেক সময় মেটাতে পারে না এই প্রাকৃতিক দুর্যোগের কারণে, আবার অনেক সময় আমাদের চাহিদা পূরণ করা সম্ভব হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা বাংলাদেশের অর্থনীতি শব্দের অর্থ কী তা সাথে আলোচনা করব। অর্থনীতি বলতে আমরা যে সমস্ত কার্যক্রম করে আমাদের জীবন জীবিকা নির্বাহ করতে পারি সেই সমস্ত কার্যক্রমকে অর্থনৈতিক কাজ বলা হয়। যেমন বাংলাদেশের অর্থনীতি নির্ভর করে বললামই তো যে কৃষি পণ্যের উপর। কৃষি এবং শিল্প, কৃষি ও শিল্প এই দুটি জিনিসের উপর বাংলাদেশের অর্থনীতি নির্ভর করে। ইদানিং শিল্প কারখানার গার্মেন্টস শিল্প কারখানা থেকে প্রচুর বৈদেশিক মুদ্রা উপার্জন হচ্ছে এবং সেই শিল্প পণ্য সামগ্রী বিদেশে রপ্তানি করা হচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা জানো যে বাংলাদেশ অন্যতম বিশ্বের গার্মেন্টস শিল্পের জন্য উপযোগী এবং এই শিল্প কারখানা থেকে যে অর্থ আহরণ করা হয় তা আমাদের বৈদেশিক মুদ্রা উপার্জনের একটি অবলম্বন। এছাড়া পাটজাত দ্রব্য থেকে তৈরি শিল্প সামগ্রী যেমন কার্পেট, দড়ি, বস্তা, ছালা, চট ইত্যাদি তৈরি করে বিদেশে রপ্তানি করা হয়, সেখান থেকেও আমাদের বৈদেশিক মুদ্রা উপার্জিত হয়। তামাকও বিদেশে রপ্তানি করা হয় এবং সেখান থেকে বৈদেশিক মুদ্রা উপার্জিত হয়। আমি আগেই বলেছি একসময় বাংলাদেশের সোনালী আঁশ বলে পাটকে আখ্যায়িত করা হতো, কিন্তু দুর্ভাগ্যবশত ধীরে ধীরে মানুষের চাহিদা ও আকাঙ্ক্ষার পরিপ্রেক্ষিতে এগুলোর উৎপাদন অনেকটা হ্রাস পেয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা তাহলে এই অধ্যায় থেকে কি জানতে পারলাম? আমরা জানতে পারলাম বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। এই দেশের শতকরা ৮০% মানুষই কৃষিকাজের উপর নির্ভরশীল। এই দেশের ভূমি অত্যন্ত বদ্বীপ আকারের এবং অসংখ্য ছোট বড় নদী দ্বারা
বেষ্টিত এবং এই সমস্ত নদ নদীর দ্বারা পলি মাটির দ্বারা এই ভূমি উর্বর এবং কৃষিকাজের জন্য একান্ত উপযোগী। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমাদের এই কৃষি সম্পদগুলো দুই ভাগে বিভক্ত। একটি হলো খাদ্যশস্য, আরেকটি হলো অর্থকরী ফসল। খাদ্যশস্যের মধ্যে ধান, গম, ডাল, তৈলবীজ ইত্যাদি উল্লেখযোগ্য। ধান আমাদের বাংলাদেশে 3 ধরনের ধান উৎপন্ন হয়ে থাকে। একটি হলো আউশ, আমন ও বোরো, এই 3 ধরনের। এর মধ্যে বোরোর উৎপাদন হলো সবচেয়ে বেশি। বাংলাদেশের প্রত্যেকটি জেলায় কম বেশি ধান উৎপন্ন হয়ে থাকে, তবে এই বোরো ধানটি সবচেয়ে বেশি উৎপন্ন হয় সিলেট জেলা, মৌলভীবাজার, সুনামগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ ইত্যাদি জেলাগুলোতে এই বোরো ধানের উৎপাদন বেশি হয়ে থাকে। কিন্তু কম বেশি বাংলাদেশের সব জেলাতেই ধান উৎপন্ন হয়ে থাকে। আবার আউশ ধান সাধারণত বৈশাখ জ্যৈষ্ঠ মাসে পানি আসার পরে, বৃষ্টি হওয়ার পরে কৃষক মাঠে ছড়ায় এবং সেটা শ্রাবণ ভাদ্র মাসে এই আউশ ধান ঘরে আসে। এরপরে আছে আমন ধান ভাদ্র আশ্বিন মাসে এটা রোপণ করা হয় এবং কার্তিক পৌষ মাসে এই ধান আমাদের দেশে কৃষকরা ঘরে তোলে এবং নবান্ন উৎসবও তখন পালন করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমাদের প্রাকৃতিক দুর্যোগ যদি আমাদের খাদ্যশস্যের উপর প্রভাব না ফেলে তাহলে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পন্নতা অর্জন করতে সক্ষম। কিন্তু প্রতি বছরই নানাভাবে বন্যা, অনাবৃষ্টি কিংবা অতিবৃষ্টির ফলে এই ধান উৎপাদন ব্যাহত হয়। ফলে আমাদের বিদেশ থেকে কোনো সময় চাল আমদানি করতে হয় বা খাদ্যশস্য আমদানি করতে হয়। গম একই অবস্থা, শীতকালীন শস্য। এই শীতকালীন শস্যে এই গম যখন উৎপন্ন হয় তখন কীটপতঙ্গের আক্রমণ বেড়ে যায়, ফলে কৃষকের এই গম চাষটা ব্যাহত হয় এবং তা ধীরে ধীরে আমাদের খাদ্যশস্যের উপর প্রভাব ফেলে। ফলে আমাদেরকে গম বিদেশ থেকে আমদানি করে আনতে হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, এরপরে আসি আমরা তৈলবীজ রবি শস্য। এটি শীতকালীন শস্য। সাধারণত বাংলাদেশের উত্তর পশ্চিম জেলাগুলোতে এই শস্য উৎপন্ন হয়ে থাকে। বেশিরভাগ উৎপন্ন থাকে উত্তর পশ্চিম জেলাগুলোতে, তবে বাংলাদেশের প্রত্যেক জেলাতেই বিভিন্ন প্রকার ডাল উৎপন্ন হয়ে থাকে, যেমন মুসুর, মুগ, মটর, অরহর, মাসকলাই ইত্যাদি। এছাড়া তিল, তিসি কিংবা কালোজিরা ইত্যাদি নামক বিভিন্ন তৈলবীজ এই বাংলাদেশে উৎপন্ন করে থাকে এবং তা দিয়ে বাংলাদেশের চাহিদা মেটানো সম্ভব হয়। অর্থকরী ফসলের মধ্যে প্রধান হলো পাট। এক সময় বাংলাদেশে সোনালী আঁশ ছিল, এখন আর সেই সোনালী আঁশ নেই। কৃষক বাংলাদেশের বড় বড় যে পাট কলগুলো ছিল সেগুলো প্রায় বন্ধ হয়ে গেছে। ফলে কৃষকরা কাঁচা পাটই বিদেশে রপ্তানি করে, অথবা ছোটো 2-4টা পাটকল যেখানে খোলা আছে সেখান থেকে দড়ি, চট, ছালা, কার্পেট ইত্যাদি তৈরি করা হয় এবং তা বিশ্ববাজারে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা উপার্জন করা হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা হয়তো জানো না, এই স্বাধীনতার অব্যবহিত পরে বাংলাদেশ পাটজাত দ্রব্য থেকেই শতকরা 70% বৈদেশিক মুদ্রা উপার্জন করত, কিন্তু এখন আর সেইভাবে হচ্ছে না। এরপরে আমরা আসি চা বা তামাক একটি রবি শস্য। এটি সাধারণত বিড়ি, সিগারেট বা অনেকে জর্দা হিসাবে খায়। তামাক উৎপন্ন করে আমরা তামাক দিয়ে বিদেশে রপ্তানি করে এখান থেকে অর্থ উপার্জন করতে পারি। এরপরে আমরা আসি চা। বাংলাদেশের অর্থকরী ফসলের মধ্যে অন্যতম প্রধান হলো চা। সাধারণত উঁচু ঢালু কিন্তু প্রচুর বৃষ্টিপাতের চা চাষের জন্য প্রয়োজন পড়ে, কিন্তু যেখানে পানি জমে না থাকে সেখানেই সেই ভূমিগুলোই হলো চা চাষের জন্য উপযুক্ত। বাংলাদেশের সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ ইত্যাদি জেলা এবং ইদানিং দিনাজপুরের পঞ্চগড়ের কিছু কিছু জেলাতে চা বাগান তৈরি হয়েছে এবং সেখানেও চা উৎপাদন করে হচ্ছে।
চা সবুজ গাছের সবুজ পাতা আহরণ করে শিল্পজাত করে চায়ে রূপান্তরিত করে প্যাকেট করে বিদেশে রপ্তানি করা হয় এবং তার থেকে আমাদের বৈদেশিক মুদ্রা উপার্জিত হয়ে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটি প্রশ্ন তোমরা তাহলে লিখে নিতে পারো। বাংলাদেশের দুটি প্রশ্ন তোমরা লিখে নিতে পারো। প্রশ্ন দুটি হলো, এক, বাংলাদেশের অর্থকরী ফসলের বিবরণ দাও। দুই, বাংলাদেশের খাদ্যশস্যের বর্ণনা দাও। এই দুইটি প্রশ্ন তোমরা তৈরি করে শিখে রাখবে এই অধ্যায় থেকে। আজ তাহলে এখানেই আমরা সমাপ্ত করছি। খোদা হাফেজ।